জি স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো আজকে আমাদের যে টপিক অফ ডিসকাশন সেটা হচ্ছে আলেকজান্ডার পোপ এবং তার বিখ্যাত মক এপিক দ্য রেপ অফ দ্য লক। দ্য রেপ অফ দ্য লক অর্থাৎ চুলের বিনি, চুলের লকের হচ্ছে আপনার রেপ, সোজা কথা। হুম, তো নামটা অনেকটা অদ্ভুত, তাই না? আসলে চুলের বেনি সেটা কিভাবে ধর্ষিত হয় বা রেপ হয়। হুম, তো এটাও আসলে হয়। বিষয়টা হচ্ছে আমরা রেপ মানে বুঝি কি ফিজিক্যালি টর্চার করা, মানে ফিজিক্যালি অ্যাবিউজড করা। বাট এর বাইরেও রেপ হয়, মনস্তাত্ত্বিক রেপ হয়, ফিজিক্যাল রেপ হয়। একটা মানে শরীরের কোনো দেখা যাচ্ছে কোনো একটা অঙ্গ, কোনো বা দেখা যাচ্ছে যে কোনো বিষয়, এগুলো হচ্ছে রিটোরিক, হ্যাঁ, মানে অলংকৃত রেপ। ঠিক আছে? তো চুলের বেনিও এখানে দেখানো হয়েছে, আপনার হচ্ছে রেপ। তো এটা লিখছে হচ্ছে আলেকজান্ডার পোপ। নামটা পরে আসতেছি, আগে তার সম্পর্কে একটু বলি। তো আলেকজান্ডার পোপ, তার এখান থেকে জানা লাগবে হচ্ছে দুইটা জিনিস মেইনলি। সেটা হচ্ছে তিনি হচ্ছেন একজন ইংলিশ পোয়েট, ট্রান্সলেটর এবং স্যাটিরিস্ট। ইংলিশ পোয়েট, ট্রান্সলেটর এবং স্যাটিরিস্ট, এবং তার যে লাইফ ডিউরেশন সেটা জানা লাগবে। ১৬৮৮ থেকে ১৬৪৪, ১৬৮৮ থেকে ১৬৪৪। আচ্ছা, তো তিনি আসলে জীবন দশায় বিয়ে করেন নাই এই ব্যক্তি, কিন্তু অনেক ব্রিলিয়ান্ট ছিলেন, একটু খাটোখুটো ছিলেন, যার জন্য অনেকেই তাকে নিয়ে তামাশা করত। কিন্তু তিনি কি করছেন দেখেন, পুরো সমাজকে তামাশার পাত্র হিসেবে পরিণত করে ফেলছেন। হ্যাঁ, মানে সমাজকে এত সূক্ষ্মভাবে স্যাটায়ার করছেন যেটা অকল্পনীয়। তার রাইটিং গুলাই এরকম: দ্য রেপ অফ দ্য লক, অ্যান এসে অন ম্যান, এসে অন ক্রিটিসিজম, ডান্সিয়ার। তো এরকম বিখ্যাত বিখ্যাত রাইটিং তিনি লিখছেন। তো দেখেন কি কি তিনি এখানে। তো তিনি হচ্ছেন একজন ব্রিটিশ পোয়েট, লন্ডন, ইউকে, ইউনাইটেড কিংডম তার জন্ম। আচ্ছা, তার মাস্টার অফ হিরোইক কপলেট। তো হিরোইক কপলেট এটা আসলে কি? এটা হচ্ছে রাইমের যে ছন্দের যে মিল, লাইনের শেষ যেমন হচ্ছে প্রথম লাইনে যদি থাকে আমি, পরের লাইনেই ইমিডিয়েট পরের লাইনেই থাকবে হচ্ছে তুমি, বা দেখা যাচ্ছে এরকম আমির সাথে মিলায়ে ওয়ার্ড থাকবে, এটাকে বলা হয় হচ্ছে হিরোইক কপলেট। হ্যাঁ, সোজা কথায়। তো দ্য রিপ্রেজেন্টেটিভ পোয়েট অফ অগাস্টান এজ, এই টাইটেলও তাকে দেওয়া হয়। তো অগাস্টান এজ এটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল যুগেরই একটা এজ। হ্যাঁ, নিউ ক্লাসিক্যাল যুগের তিনটা যুগ আছে। নিউ ক্লাসিক্যাল যুগ ১৬৬০ থেকে ১৭৮৫ পর্যন্ত। হ্যাঁ, তো ১৬৬০ থেকে ১৭৮৫, তো ১৬৬০ থেকে ১৭০০ পর্যন্ত হচ্ছে আপনার রেস্টোরেশন পিরিয়ড, আর ১৭০০ থেকে ১৭৪৫ এটাকে বলা হয় হচ্ছে আপনার অগাস্টান পিরিয়ড বা এজ অফ পোপ। তার নামে অনুসারে এই যুগকে বলা হয় এজ অফ পোপ। আর ১৭৪৫ থেকে ১৭৮৫ পর্যন্ত এই যুগটা হচ্ছে এজ অফ সেন্সিবিলিটি বা এজ অফ জনসন। এই জন্য এজ ডিউরেশন গুলো আমাদের অবশ্যই জানা লাগবে, ঠিক আছে? তো এর পরবর্তীতে তার বিখ্যাত কিছু কোটেশন আছে যেগুলো আসে বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়। এই কোটেশন গুলো আসে যে এই যে লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। এটা কোথা থেকে নেওয়া? এটা হচ্ছে এসে অন ক্রিটিসিজম থেকে নেওয়া। এটা নাম দিছে হচ্ছে এসে অন ক্রিটিসিজম, মানে কিন্তু এটা হচ্ছে পোয়েট্রি, এটা এসে না। এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপর বলছে কি টু আর ইজ হিউম্যান টু ফরগিভ ডিভাইন। টু আর, আচ্ছা, এটা আমেরিকানরা এ আই আর এটা উচ্চারণ করে, হ্যাঁ, আর ব্রিটিশরা মূলত আর উচ্চারণ করে। টু আর ইজ হিউম্যান টু ফরগিভ ডিভাইন, অর্থাৎ মানুষ মাত্রই ভুল করে আর ক্ষমা স্বর্গীয়। অর্থাৎ মানুষ ভুল করবেই, কিন্তু ক্ষমা করাটা ঈশ্বরীয়। ভুল করাটা মানবীয়, ক্ষমা করাটা ঈশ্বরীয় বা স্বর্গীয়। অর্থাৎ মানুষ তো ভুল করবেই, আপনার কাছে কেউ কোনো ভুল করতেই পারে, হ্যাঁ, বা দেখা যাচ্ছে আপনার কাছে মনে হইতে মানে দেখা যাচ্ছে যে কেউ আপনার ক্ষতি করতে পারে, কিন্তু আপনি যদি তাকে ক্ষমা করে দেন, তাহলে আপনার মধ্যে কোন গুণটা চলে আসলো? ঈশ্বরীয় গুণ, স্বর্গীয় গুণটা চলে আসলো। তো এই হচ্ছে বিষয়। তো এরপরে এটা এসন ক্রিটিসিজম থেকে নেওয়া। এরপরে বলছে কি ফুলস রাশ ইন হয় অ্যাঞ্জেল ফেয়ার টু ট্রেড, অর্থাৎ দেবতারা যেখানে পা বাড়াতে ভয় পায়, ভালো মানুষের যেখানে পা বাড়াইতে ভয় পায়, বোকারা সেখানে আগে ছুটে যায়। তো বোকারা সবসময় আগে সারিতেই থাকে। ওই জন্যই
ইয়ে ইয়ে বলছে আপনার হচ্ছে যে উম, এই যে জর্জ বার্নার্ড শ, যে 9 সোলজার্স আউট অফ 10 আর বোর্ন ফোর্স, যে 10 জন সোলজারের মধ্যে থেকে 9 জনই জন্মগতভাবেই বোকা জন্মায়। এটা কারণ আছে আসলে। যারা আপনার হচ্ছে সোলজার, এরা মূলত এই যে ক্যান্টনমেন্টের যে লাইফ, এর বাইরে আসলে তারা চিন্তা করে না বা চিন্তা করার থাকেও না, কারণ সারা জীবন ওর মধ্যেই যে বন্দি, সে বাইরের জগৎ সম্পর্কে কি বা ধারণা রাখবে। তো বোকারা সবসময়ের জন্য সামনের সারিতে থাকে, আর চালাকেরা মানে ওই ওই জায়গাতে মানে ভয় পায়। তবে বোকাদের কারণে কিন্তু অনেক বড় বড় মুভমেন্ট কিন্তু সফল হয়। আচ্ছা, এটা নেওয়া হয়েছে অ্যানিসন ক্রিটিসিজম থেকে। আচ্ছা, তো এর পরবর্তীতে তার মক হিরোইক পোয়েমস, এটা হচ্ছে একটা জনরা, মক হিরোইক পোয়েমস, দ্য রেপ অফ দ্য লক। তো আসলে মক হিরোইক পোয়েমটা কি বা মক হিরোইক এপিকটা কি? এটা তো একটা এপিক। এপিক কি? According to Aristotle তার পোয়েটিক্সে বলছে, epic is the art of representation in the form of narrative verse. Clearly, its plot should be dramatically constructed like those of tragedies. অর্থাৎ epic is the art of representation. এপিক হচ্ছে মানে উপস্থাপন করে দেখাবে এমন কিছু, খুব সুন্দরভাবে গোছালোভাবে উপস্থাপন করবে। ইন দ্য ফর্ম অফ ন্যারেটিভ ভার্স, মানে এটা কি করবে? ন্যারেটিভ ভার্স মানে ছন্দের মিল রেখে লেখা হবে। ক্লিয়ারলি ইটস প্লট শুড বি ড্রামাটিক্যালি কনস্ট্রাক্টেড, এবং এটা যে প্লট কনস্ট্রাকশন, এটা কি ড্রামার মতোই কি সুগঠিত হবে। লাইক দোস অফ ট্র্যাজেডিস, কার মতো? ট্র্যাজেডির মতোই। তো আর মকিপিকটা কি? তাহলে ইপিকের সংজ্ঞাটা তো আমরা বুঝলাম। তাহলে মকিপিক জিনিসটা কি? মকিপিক হচ্ছে হাস্যরসাত্মক কোনো কিছু, অর্থাৎ যেখানে এটা সবকিছু এপিকের বৈশিষ্ট্যই দেওয়া হয়, কিন্তু ট্রাইভিয়াল মানে তুচ্ছ জিনিসকে অনেক বড় করে দেখানো হয়, বা তুচ্ছ একটা বিষয়কে মানে নিয়ে আলোচনা করা হয়, নিয়ে ওই বিষয়টা একদম ঘেটে ঘুটে অনেক বড় করে দেখানো হয়। মানে বিষয়টা হচ্ছে এমন যে মশাকে হাতির রূপ দেওয়া হয়, এটা হচ্ছে মকিপিক। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এর পরবর্তীতে সে অনেক কিছু ট্রান্সলেট করছে, আমার এলিয়ট ওডিসি এগুলো ট্রান্সলেট করছে, আদার নেটেবল ওয়ার্ডস এগুলো আছে, এগুলো দরকার নেই। তো এর পরবর্তীতে রেপ অফ দ্য লক। তো রেপ অফ দ্য লক অর্থাৎ চুলের ধর্ষণ, চুলের যে একটা লক, সেটা ধর্ষণ। বিষয়টা হচ্ছে এমন, দ্য রেপ মানে কি? মানে ধর্ষণ। অফ দ্য লক মানে কি? চুলের বেনির, অর্থাৎ লক, চুলের যে লক, এটা মূলত দুইটা থাকে। হ্যাঁ, অর্থাৎ একটা লক কেটে ফেলা হয়েছে এবং এটাকেই ধর্ষণের সাথে তুলনা করা হয়েছে। তো দেখেন বিষয়টা কি, আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে লকটা বেলিন্ডার মাথায়, এই যে সামনের একটা লক আছে, হ্যাঁ, এখানে দেখাই যাচ্ছে, কিন্তু এপারের যে লকটা, এটা কেটে ফেলা দেওয়া হয়েছে। তার চুলটা অনেক মানে সুন্দর ছিল, সুগঠিত ছিল, গালে একদম গোলাপি আভা ছিল। কিছু কিছু মেয়েরা এরকম মানে মেকআপ করে না, ওই রকমই ছিল বেলিন্ডা। সে 12টার সময় তার সকাল হইতো। এতটা বিলাসী মেয়ে। তো তার কি করা হয়েছে? তার চুলটাই কেটে ফেলা হয়েছে। হ্যাঁ, এই একটা লক, দুইটা লকের মধ্যে থেকে একটা লক কেটে ফেলা হয়েছে। তো এতে করে কি হয়ে গেছে, মানে ধর্ষণ করলেও মেয়েরা যে কষ্ট পায় না, তার থেকে সে বেশি কষ্ট পেয়ে গেছে। তো এইরকম হচ্ছে অবস্থা। তো এটা আসলে কেন, বা এমনটা আসলে কেন রাইটিংটা? তো এর কারণ হচ্ছে, যদি এটা একটা বাস্তব ঘটনাকে কেন্দ্র করে লেখা, তবুও এটা দ্বারা তিনি অগাস্টান এজের বা এজ অফ পোপের ওই যে অ্যারিস্টোক্রেটিক যে সোসাইটি, এদের যে রং ঢং সোজা কথা, হ্যাঁ, এটাকে স্যাটার করা হয়েছে, যেটা সামান্য খুব ঠুনকো বিষয় অনেক বড় করে দেখায়। তো এই জন্য কিন্তু এই যে নিউ ক্লাসিক্যাল এজটাকে বলা হয় এজ অফ প্রোজ অ্যান্ড রিজন। তো কথা যুক্তিতর্ক লজিকের বা স্যাটায়ারের যুগ। তো এই যুগ, এই সময়টা অনেক ফ্যাশনেবল ছিল আপার ক্লাসটা, তারা লোয়ার ক্লাস মানুষদেরকে মানুষই মনে করতো না। তারা ঘন্টার পর ঘন্টা প্রসাধনীর পেছনে ব্যয় করতো, মেকআপ করতে ব্যয় করতো। এই যে বর্তমানে হিরো হিরোইনরা যা করে, ঘন্টার পর ঘন্টা হিরোরাও মেকআপ করে, নায়িকারা তো আছেই, ওই ওই রকমই করতো আপার ক্লাস মেয়েরা। তাদের যে প্রসাধনী সামগ্রী, পুরো একটা টেবিল ভরে থাকতো, একটার পর একটা, একটার পর একটা দিচ্ছেই। তো সেই রকম যত্ন করার পরে যদি মাথার চুলটা যদি কেটে ফেলে, তাহলে কি মনে হবে? হুম, এটা শুধু জাস্ট চুল লক কাটা না, এটা ধর্ষণের সামিল। হ্যাঁ, এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে
দ্য রেপ অফ দ্য লক। আসলে ওই সময়টা এমনই ছিল, আপার ক্লাসরা এমনই ছিল, এবং যার কারণে এরা যে এই যে তুচ্ছ বিষয়কে অনেক বড় করে যে দেখাইতো, এই কারণেই ওই সময়ে ওই লিটারেচারেও ছোট ছোট গ্রামীণ মানুষ বা কৃষক, রাখাল, এদের আসলে সাহিত্যে জায়গা হয়নি, আপার ক্লাস মানুষদের নিয়েই মূলত লিখছে। আর এই জন্যই মূলত রোমান্টিক মুভমেন্টটা আরো শুরু হয়েছিল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লাইফ অফ দ্য রাস্টিক্স, ল্যাঙ্গুয়েজ অফ দ্য রাস্টিক্স এগুলো ব্যবহার করছে। এই হচ্ছে অবস্থা। তো পাশাপাশি রিটোরিক্যাল যে ডিভাইসেস গুলো ছিল, অলঙ্কৃত যে ডিভাইস, ফিগার্স অফ স্পিচ, এই সময়টা ব্যাপক পরিমাণে ব্যবহার করা হয়েছে, যেটা কিনা রোমান্টিক এজের যে রাইটাররা তারাও কিন্তু এগুলো বিরোধিতা করছে। এই যে এটা সম্পূর্ণ যে লিটারারি ওয়ার্ক একদম টোটালি সয়েল আপ ফিগার্স অফ স্পিচ দিয়ে। এখানে আমরা হোমারিক সিমিলি পাবো বা ইপিক সিমিলি পাবো। তো এগুলো কিন্তু ওই রোমান্টিক কবিরা কিন্তু লিভ করে দিচ্ছে, যেগুলো দরকার নাই। কারণ এই জিনিসগুলো কি করে, সাহিত্যকর্মকে মানুষের বোধগম্যতার বাইরে নিয়ে যায়। সাহিত্য হবে কি মানুষের নিজের ভাষা দিয়ে, কিন্তু যে সাহিত্যকর্ম যদি এরকম হয় যে মানুষ বুঝতেই পারে না, তাহলে কি লাভ? এই জন্য পরবর্তীতে রোমান্টিক মুভমেন্ট শুরু হয় এবং মানুষরা এই যে নিউ ক্লাসিক্যাল এজে যেগুলো নিছিল সাবজেক্ট ম্যাটার হিসেবে, আপার ক্লাস পিপুলদের জীবন, তারপরে হচ্ছে অবজেক্টিভিটি, তারপরে হচ্ছে নেগলেক্টিং লোয়ার ক্লাস, তারপর ফ্রিকুয়েন্ট ইউজ অফ ফিগার্স অফ স্পিচ, নেগলেক্টিং নেচার, এই সব কিছু এগেনস্টে যায় ওরা, যা 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 অর্থাৎ নিউ ক্লাসিক্যাল রাইটাররা যা যা বাদ দিচ্ছে রোমান্টিক পোয়েটরা তাইতেই আবার গ্রহণ করছে, নিয়ে কবিতা লিখছে। আচ্ছা যাই হোক, এর পরবর্তীতে আমরা এখানে কি ফ্যাক্টস আসি। টাইটেল হচ্ছে দ্য রেপ অফ দ্য লক, আলেকজান্ডার পোপ অথর, তার লাইফ ডিউরেশন 1688 থেকে 1744। এটা দুইটা ভার্সন ছিল। ফার্স্ট ভার্সন যেটা রিটার্ন, এটা লেখা হয়েছিল হচ্ছে আপনার 1712 এবং এক্সপান্ডেড ভার্সন পরবর্তীতে এটা 1714 সালে লেখা হয়। তো এটা কারণ কি, কারণ হচ্ছে প্রথমে পাবলিশ ডেট যেটা বানাইছিল ফার্স্ট ভার্সন, এটা 1712-তে যেটা ছিল ওইটাতে 2টা ক্যান্টো ছিল। পরবর্তীতে রিভাইজড ক্যান্টো যেটা, ওইটাতে 1714 মানে 1714 সালে এটা 5টা ক্যান্টো ছিল। এটা কারণ কি, এটা কারণ হচ্ছে আসলে এই যে মানে মূল যে কাহিনীতে ওখানে হচ্ছে বেলিন্ডারি মতো একজন মানে ছিল, তার তো চুলটা কাটা হয়েছিল, তার থেকে পারমিশন নিয়ে, মানে যখন এই যে আলেকজান্ডার পোপ এই সাহিত্যকর্মটা মোটামুটি একটা চিঠি পত্রে আর কি যখন দেয়, তখন 1712 সাল ছিল এবং এটা হঠাৎ করে ভাইরাল হয়ে যায়, মানে এতটাই মানুষ জনপ্রিয়তা অর্জন করে। তো পরবর্তীতে সে কি করে, এই ইয়ের মানে যার অরিজিনালি যার চুল কাটা হয়েছিল, বিলিন্ডা না আরেকজন, বিলিন্ডা তো এখানে কাল্পনিক একটা ক্যারেক্টার, তো যে মেয়েটার চুল কাটা হয়েছিল তার পারমিশন নিয়ে পরবর্তীতে সে রিভাইজড একটা ভার্সন সে পাবলিশ করে, যেটা 5টা ক্যান্টোতে বিভক্ত ছিল। এই ছিল হচ্ছে মূলত কারণ, দুইটা আলাদা সেগমেন্টে আলাদা সময়ে পাবলিশ করার। তো লিটারারি পিরিয়ড ছিল হচ্ছে অগাস্টিন এজ বা নিউ ক্লাসিক্যাল এজ। নিউ ক্লাসিক্যাল এজেরই হচ্ছে আপনার সময়টা হচ্ছে অগাস্টিন এজ। তো নিউ ক্লাসিক্যাল কন্ট্রোল আছে এখানে, এটা হবে মূলত অগাস্টিন এজ এর যে ডিউরেশন সেটা এটা নিউ ক্লাসিক্যাল এজের মধ্যে ছিল। আচ্ছা, তো জনরাটা হচ্ছে মকিপিক। হ্যাঁ, মকিপিক জিনিসটা কি সেটা তো বলে দিয়েছি। এরপরে প্রোটাগনিস্ট হচ্ছে বেলিন্ডা, সে মূলত তার চুলটা হারায়, আর অ্যান্টাগনিস্ট হচ্ছে ভিলেন, সে মূলত চুলটা কাটে। আচ্ছা, থার্ড পারসন ন্যারেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে লেখা, এটা অনেক বড়, আমরা এর জন্য লাইন বাই লাইন পড়া আসলে সম্ভব না, আমরা এটা জাস্ট সামারাইজ করবো তাহলেই হবে। 5 ক্যান্টো আছে এটাতে, এগুলো দরকার নাই। তো এর পরবর্তীতে সেটিংটা, টাইম সেটিংটা হচ্ছে আর্লি 18th সেঞ্চুরি, আর প্লেস সেটিংটা হচ্ছে আপনার লন্ডন সোসাইটি, হ্যাম্পটন কোর্ট স্পেশালি, রিভার টেমসও একটু আছে। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস আছে এক্সামের জন্য, যে এটা 5টা ক্যান্টো আছে, এটা মকিপিক পয়েম। এখানে সুপারন্যাচুরাল মেশিনারি যে ক্যারেক্টারসগুলো সিল্ক, নোমস, নিম্প অ্যান্ড সালামান্ডার, এগুলোকে রাখা হয়েছে। এগুলো আসলে কি সেগুলো আমি বলবো সামনে। তারপরে বেলিন্ডাস লক, তো এটা অ্যাট লাস্ট কি হয়ে যায়, স্টার, তারায় পরিণত হয়ে যায়। তো কবিতাটা কি করছে, আপার ক্লাস সমাজকে স্যাটার করছে পোপের সময়ের। তো এই তো এখানে দুইটা ফ্যামিলির আসলে ঝগড়া দেখানো হয়েছে আপার ক্লাস পরিবারের। তো উৎস, সোর্স বা ব্যাকগ্রাউন্ড একই কথা। তো
এই কবিতাটার যে মূল উৎস, এটা একটা কি কাল্পনিক কোনো গল্প না, বরং এটা বাস্তবিক একটা ঘটনা। বিষয়টা কি ছিল, যে এখানে যে ব্যারন আছে না, আমাদের কবিতা ব্যারন, কিন্তু ওখানে যে মূল যে স্টোরিটা, সেখানে লর্ড পিটার নামের একটা যুবক, সে মিস অ্যারাবেলা ফার্মস, নাম দুটো মনে রেখেন, কাজে লাগবে। তো মিস অ্যারাবেলা ফার্মসের কি করে, চুল কেটে দেয়, এক গোছা চুল কেটে দেয়, ইচ্ছাকৃত ভাবে। তো এই ঘটনার কারণে কি হয়ে যায়, এই দুইটা পরিবারের মধ্যে, এদের দুইটা পরিবারের মধ্যে কি হয়ে যায়, ঝগড়া, বিশাল ঝগড়া, এই ঠুনকো একটা বিষয় নিয়ে একদম বিশাল ঝগড়া বেঁধে যায়, দুইটা পরিবারের মারামারি। তো এই জিনিসটা, এই দুইটা পরিবারের ক্লোজ ফ্রেন্ড ছিল হচ্ছে আলেকজান্ডার পোপেরই একটা ফ্রেন্ড, যার নাম হচ্ছে জন ক্যারিল। তো সেই জিনিসটা ডিটেলস আলেকজান্ডার পোপের কাছে বলে যে তুমি এটা নিয়ে একটা কবিতা লিখো। তো সেই ইন্সপিরেশন থেকেই আপনার হচ্ছে যে আলেকজান্ডার পোপ এই কবিতাটা মূলত লিখছে। হ্যাঁ, তো এখানে তিনি কি করছে, তিনি এটা পাশাপাশি তিনি যেহেতু একজন স্যাটিস্ট ছিলেনই, তিনিও বুঝতে পারেন যে আসলে এটা একটা ক্ষুদ্র ঘটনা, কিন্তু এটার কারণে দুইটা পরিবারের যে একটা ঝগড়া, বিশাল যে ঝগড়া, হ্যাঁ, তা এইটা মানে তুলে ধরা সম্ভব হবে যে আসলে এই সমাজটা আসলে কেমন। পাশাপাশি জন ক্যারিল আসলে তার বন্ধু আলেকজান্ডার পোপকে কেন এটা লিখতে বললেন, তো এটার কারণ হচ্ছে যে জন ক্যারিল এই দুইটা ফ্যামিলির মধ্যে মেডিয়েটর হিসেবে কাজ করতেছিলেন, যে আসলে এদের ভেজালটা মিটে যায়। আর পাশাপাশি এই স্টোরিকে কেন্দ্র করে যদি এমন কোনো সাহিত্যকর্ম লেখা হয় যেটা কিনা ওয়ার্ল্ড ফেমাস বা মোটামুটি ভাইরাল হবে বা সবাই পড়বে, তাহলে তো সোনায় সোহাগা, তখন দুইটা পরিবারের মধ্যে মিল এমনি হয়ে যাবে। তো বিষয়টা এমনই হয় কিন্তু, হ্যাঁ, পরবর্তীতে আসলে এইদের পারমিশন নিয়ে কিন্তু এটা লেখা হয়, এবং অ্যাট লাস্ট কবিতার শেষে আমরা এটা দেখতে পাবো যে বেলিনটাকে, মানে আমাদের যে অরিজিনাল যে ক্যারেক্টার অ্যারাবেলা ফার্মস, তাকে কিন্তু আলেকজান্ডার পোপ বলেছিল যে আসলে আপনি হয়তো চুলটা ফিরে পাবেন না, বাট আসলে সৌন্দর্য কারো চিরস্থায়ী না, আমরা মারা যাবো, ধুলোয় পরিণত হব, আপনার চুলও থাকবে না, তখন আপনার চুলও থাকবে না। এই জন্য চুল হারানোর জন্য আপনি আফসোস করেন না, তবে আমার এই কবিতাটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত মানুষ কিন্তু আপনার চুল সম্পর্কে জানবে। এই যে এখন আমরা জানতে পারতেছি। একই কথা কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারও সনেট 18-এ বলে গেছে, শ্যাল আই কম্পেয়ার সিটি টু এ সামার ডে, কবিতায় একদম লাস্টে দুইটা লাইন, সো লং ম্যান ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, সো লং লিভস দিস এন্ড দিস গিভস লাইফ টু দি, যে যতদিন পর্যন্ত কি ম্যান ক্যান লিভ, অর্থাৎ মানুষ বেঁচে থাকবে, এন্ড আর আইস ক্যান সি, এবং মানুষের চোখগুলো দেখতে থাকবে, সো লং লিভস দিস, ততদিন পর্যন্ত আমার এই কবিতা বেঁচে থাকবে, এন্ড দিস গিভস লাইফ টু দি, এবং এই কবিতাটা তোমাকে কি জীবন জীবন দেবে। এই যে আলাপ সম্ভবত সাউদাম্পটন কি শ্যাফটসবারি, যাই হোক, ওকে যে জীবিত রাখছে এই কবিতার মাধ্যমে, ঠিক তেমনি এইভাবে কিন্তু তিনি এই যে মিস অ্যারাবেলা ফার্মসকে এবং বেলিন্ডার এই যে ক্যারেক্টারকে, এটাকে কিন্তু তিনি কি জীবিত রাখছেন, তার যে লকটাকে কিন্তু জীবিত রেখে দিয়েছেন, এবং অ্যাট লাস্ট ওইটাকে দেখাইছেন কি আকাশে একটা নক্ষত্র হয়ে গেছে। তো এই যে মানে লকের সামান্য একটা লক, যদিও সামান্য না, মেয়েদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ, বাট সকল সৌন্দর্যের তো পতন আছে, কিন্তু এই কবিতার যে সৌন্দর্য, এটা কি পতন আছে? আপনি এখন পড়তেছেন বাধ্য হয়ে, বা পৃথিবীতে যত মানুষ আছে সবাই পড়ে, ইভেন লিটারেচার অনেকেই পড়ে। হ্যাঁ, আমাদের সাথে পড়তো একজন, একটা ফ্রেন্ড, তো সে ছিল হচ্ছে হিসাব বিজ্ঞানে পড়তো, কিন্তু আমরা আমাদের সাথে প্রাইভেট পড়তো স্যারের কাছে, ওই লিটারেচার পড়তো, হিসাব করেন, সে হিসাব বিজ্ঞানে পড়তো, কিন্তু তার আগ্রহ থেকে সে কি করতো, লিটারেচার সম্পর্কে পড়তে শুরু করে, লিটারেচার অনেক কিছু জানছে, যাই হোক, এই জন্য আজকে একটা ভালো পজিশনও পাইছে, বা লজিক্যালি আনসার করে যে কোনো বিষয়ে। তো দেখেন, এই যে লিটারেচার কি করছে, আরাবেলাকে কিন্তু কি করে দিছে, তাকে কিন্তু বাঁচিয়ে রাখছে তার চুলটার মাধ্যমে। লর্ড পিটারকেও কিন্তু এখানে অ্যান্টাগনিস্ট ভিলেন হিসেবে রাখা হয়েছে। তো এর মাধ্যমে দেখাইছেন যে অগাস্টিন এজের অবস্থা, এটাই মূলত সোর্স ছিল। কি নোটস গুলো আমরা একটু দেখবো। তো মক এপিকটা কি, এখানে তুচ্ছ বিষয় ঘটনাকে অনেক বিরক্তপূর্ণ ভঙ্গিতে কি করা হয়, উপস্থাপন করা হয়, অনেক বড় করে দেখানো হয়, এমন একটা অবস্থা। মানে এপিকটায় কি করা হয়, যে হোমারের ইলিয়াড ওডিসি, এখানে অনেক বড় যুদ্ধ হচ্ছে গ্রিক মিথোলজিতে। শহর, বন্দর, নগর সব ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ শেষ, একদম সয়লাপ অবস্থা। কিন্তু মকে পিকে দেখানো হয় কি যে ওরকম না, মানে অত সৈন্য সামন্ত নাই,
টুকটাক একটা বিষয়। তো এটা অনেক বড় করে এত অ্যারিস্টোক্রেটিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে দেওয়া হয় যে ছোট ঠুনকো জিনিসকে, ট্রাইভিয়াল থিংস, এটাকে অনেক বড় করে দেখানো হয়। এতে করে কি করা হয় বা উপস্থাপন করা হয়, মানে অতিরিক্ত হাইপারবলিক ভাবে উপস্থাপন করা হয় সোজা কথায়। এটা যার কারণে কি অনেক বেশি ব্যঙ্গাত্মক, হাস্যরসাত্মক হয়ে ওঠে। হিরোইক কপ্লেট মানে হচ্ছে যে লাইনের এক লাইনে পরে আরেক লাইনের ছন্দের মিল সেটা। এবং এই বিষয়ে ওস্তাদ মাস্টার ছিলেন হচ্ছে আপনার রেপ অফ দ্য লকের রাইটার আলেকজান্ডার পোপ। সুপার ন্যাচারাল মেশিনারি, সুপার ন্যাচারাল এলিমেন্টস, এই জিনিসটা আসলে প্রত্যেকটা রাইটারই বিশ্বাস করতেন। হ্যাঁ, আসলে আহ, মানে বিষয়টা এমন, অনেকেই বলে না যে ধর্ম সম্পর্কে তুমি যদি কম জানো তাহলে তুমি নাস্তিক হবে, আর বেশি জানলে তুমি কি হবে, আস্তিক হবে, অর্থাৎ ধর্মে বিশ্বাস করবে। তো ধর্মেও কিন্তু সুপারন্যাচারাল জিনিসটা আছে। ঠিক তেমনি আসলে আমাদের আশেপাশে সুপারন্যাচারাল এলিমেন্টস থাকে। তো এখানে তিনি কি করছেন, রসিক্রুশিয়ান দর্শন থেকে, এটা একটা সিক্রেট বিলিফ দর্শন। তো এই রসিক্রুশিয়ান দর্শন থেকেই মূলত এই চারটা ক্যারেক্টার্স চলে আসে, সিল, নোমস, নিম্ফ অ্যান্ড সালামান্ডার। তো এরা কারা? এই সুপার ন্যাচারাল, এরা তো সবাই সুপার ন্যাচারাল এলিমেন্টস, কিন্তু এরা আসলে কারা? তো দেখেন, সিল্প কারা? সিল্প হচ্ছে আপনার হচ্ছে মানে মানে প্রত্যেকেই ছিল হচ্ছে মহিলা, এরা প্রত্যেকে মেয়ে ছিল। তো বিষয়টা হচ্ছে এমন যে যারা মানে বেঁচে থাকতে যে যেমন ছিল তারা তেমন আত্মায় পরিণত হয়েছে। তো যারা ছিল মোটামুটি ভালো, তো কিন্তু একটু চপল টাইপের, তারা শিল্পে পরিণত হয়েছে। তো নোমস, নোম কারা? তো শিল্প হচ্ছে এয়ারের আত্মা, বাতাসের আত্মা। নোম কারা? নোম হচ্ছে মাটির আত্মা, এরা মাটির নিচে থাকে, পাতালপুরীর সাথে এদের কানেকশন আছে। তো যারা হচ্ছে এক্সেসিভ প্রাইড, দাম্ভিক, সেসব মহিলারা মারা যাওয়ার পরে এই নোম পরিণত হয়। এরা মূলত খারাপ, এরা মানুষের উপরে বা মেয়েদের উপরে দুঃখ কষ্ট ঢেলে দেয়। নিম্ফ, নিম্ফ কারা? এরা হচ্ছে জলের আত্মা, পরি বলতে পারি, জল পরি বলতে পারি, জলের আত্মা। তো এরা মূলত একদম জীবন দশায় বেঁচে থাকতে কি ছিল, একদম ঠান্ডা ছিল, মানে জলের মতোই কোমল বয়ে যাইতো, এদের জীবন বয়ে গেছে, যার কারণে এরা মৃত্যুর পরে কি হয়ে গেছে, জলের মতোই এরকম ঠান্ডা হয়ে গেছে, নিম্ফ হয়ে গেছে। আচ্ছা, তো স্যালামান্ডার, এরা হচ্ছে আগুনের আত্মা, মানে বেঁচে থাকতে যারা একদম রুষ্ট স্বভাবের ছিল, রাগী বদমেজাজি ছিল যেসব মেয়েরা, তারা মূলত এই আত্মায় পরিণত হয়েছে। এখন বিষয় হচ্ছে এই আত্মাদের কাজ কি? এই আত্মাদের কাজ হচ্ছে পৃথিবীতে যেসব মেয়েরা আছে, বিশেষ করে সিল্ক, এদের কাজ, এদের কাজ হচ্ছে যারা যেসব মেয়েরা পবিত্রতা বজায় রাখে, এবং এবং সিল্ক এদের মূল কাজ কি, মানে রসিক্রুশিয়ান হচ্ছে দর্শন অনুযায়ী বা এই জিনিসটা ধার করছেন হচ্ছে আলেকজান্ডার পোপ, তিনি ওই দর্শন থেকে নিয়েছেন। তো সিল্ক এদের কাজ কি? এদের কাজ হচ্ছে আপনার যেসব মেয়েরা পবিত্রতা রক্ষা করে এবং ভার্জিন, তাদেরকে রক্ষা করা, কোনো পরপুরুষের হাত থেকে রক্ষা করা বা সাহায্য করা। তো সিল্ক এরিয়াল, এরিয়াল ছিল হচ্ছে এই সিল্কদের মধ্যে নেতা। প্রচুর সিল্ক, হাজার হাজার লক্ষ লক্ষ সিল্ক আছে বাতাসে। এই যে বাতাস যে বয়, আমরা বলি বাতাস জেফির, বাতাসের দেবতা, পশ্চিম বাতাসের দেবতা। তো এটা মানুষরা আমরা ফিল করি, কিন্তু ওই গ্রিক মিথোলজি অনুযায়ী বা ওই যে সরি, গ্রিক মিথোলজি না, আপনার হচ্ছে রসিক্রুশিয়ান দর্শন অনুযায়ী এরা হচ্ছে বিভিন্ন আত্মা, মানে এইভাবেই আর কি উপস্থাপন করা হয়। তো যাই হোক, ওই বিলিন্ডাকে রক্ষা করতে হচ্ছে এই এরা, আপনার হচ্ছে শিল্পেরা। এবং নোমস পরবর্তীতে এসে আপনার হচ্ছে ওর উপর দুঃখ কষ্ট ঢেলে দেয় যখন হচ্ছে তার লকটা কাটা পড়ে যায়। তো সিল্প এরিয়াল মূলত তাকে রক্ষা করত, এবং আরো অনেক সিল্পরা ছিল, তারা তাকে রক্ষা করতো। স্যাটায়ার মানে এটা কি? স্যাটায়ার হচ্ছে একটা লিটারি ডিভাইস ইন হুইচ আপনার হচ্ছে কি করা হয়, যেখানে যে দ্য ফলস অফ এ সোসাইটি ইজ ইলস্ট্রেটেড, মানে তুলে ধরা হয় টু কারেক্টিং দেম বা ফর কারেক্টিং দেম, তাদেরকে ঠিক করার জন্য, অর্থাৎ সমাজে দোষ ত্রুটি, ফল্টস, শর্টকামিংস এগুলো তুলে ধরা হয়, এগুলো তুলে এগুলোকে ব্যঙ্গ করা হয়, এগুলো মানে সচক্ষে তুলে ধরা হয়। ইনভোকেশন অর্থাৎ প্রার্থনা। তো ইনভোকেশন এটার সাথে আপনারা পরিচিত বরাবরই, প্রত্যেকটা ইপিকের পূর্বেই আসলে এই ইনভোকেশনটা থাকে। অর্থাৎ ইনভোকেশন কি? মিউজদের কাছে প্রার্থনা। মিউজ কারা?
মিউস হচ্ছে গ্রিক মিথোলজি অনুযায়ী 9 জন দেবী। এরা হচ্ছে 9টা বোন। তারা হচ্ছে নিমোসিন এবং দেবরাজ জিউসের মিলনের ফলে এই 9 বোনের জন্ম হয়। তো এদের মধ্যে ক্লিও, তারপরে আপনার ইউরেনিয়া, এরা ছিল। তো এদের কাছে প্রার্থনা করে রাইটাররা কাব্যের অনুপ্রেরণা হিসেবে। তারা মনে করে, গ্রিক মিথোলজি থেকে এই ট্রেডিশন চলে আসছে, যে তারা মনে করে যদি মিউজদের কাছে প্রার্থনা করা যায় তাহলে সাহিত্যকর্মটা অবশ্যই ফুলফিল হবে বা পূর্ণ হবে বা কাব্যের অনুপ্রেরণা পাওয়া যাবে, স্টোরিটা প্লট লাইনটা আরো বেশি ভালো হবে। আচ্ছা, এই জন্য তার কাছে প্রার্থনা করে এপিক সিমিলি। এটা কি অনেক বিস্তৃত উপমা, অনেক লম্বা ইয়ে ধরে উপমা, হ্যাঁ, এ, মানে লম্বা লাইন ধরে উপমা, যেটা কিনা এই যে আপনার হোমারিক সিমিলেও অনেকটা বলা হয়, হোমার এটা ব্যবহার করছে, ক্লাসিক্যাল এপিকগুলোতে পাওয়া যায়। তো অনেক লম্বা সময় ধরে তুলনা এবং অনেক মানে বলা যায় 2 3 4 লাইন ধরে তুলনা, সেটা হচ্ছে পিক্সেমেলি এমন। তো এরপরে আমরা দেখবো হচ্ছে মেজর ক্যারেক্টার্স গুলো। বেলিন্ডা, সে হচ্ছে প্রোটাগনিস্ট হিরোইন, তারই মূলত চুলটা কাটা হয়। সে একজন অ্যারিস্টোক্রেটিক, ফ্যাশনেবল, বিউটিফুল, বিউটিফুল না মোস্ট বিউটিফুল, একদম সর্বোচ্চ লেভেলের সুন্দরী একটা মেয়ে, আচ্ছা, ইংল্যান্ডের। তো ব্যারন, সে হচ্ছে অ্যান্টাগনিস্ট, সে মূলত বেলিন্ডাকে পছন্দ করে, বাট বেলিন্ডা কাউকে ভাও দেয় না, মানে কাউকে পাত্তা দেয় না, সোজা কথা। তো ব্যারন এর জন্য তার চুলের গোছাটা কেটে ফেলে এবং একটা পাশবিক আনন্দ পায় সে। এরিয়েল, সে একটা সিল্ক, ওই যে আত্মা, বাতাসের আত্মা, এবং এই বেলিন্ডার গার্ডিয়ান স্পিরিট। সে তাকে রক্ষা করার চেষ্টা করে বিভিন্ন বিপদ আপদ থেকে, বা মাঝে মাঝে তাকে স্বপ্ন দেখায়। হুম। তো ওই যে রসিক্রুশিয়ান যে থিওরি, দর্শন, ওই অনুযায়ী আমাদের কাছে যেসব স্বপ্ন আসে না, এগুলো এইসব আত্মারাই দেখায়, মানে বিশেষ করে মেয়েদের কাছে আর কি। সেকেন্ডারি ক্যারেক্টার্স, ক্লারিসা, সে হচ্ছে একটা মানে একটু ভিলেন টাইপের ক্যারেক্টার। সে ওই ব্যারনকেই মূলত সে কেচিটা দিয়েছিল যে ওর চুলের গোছাটা কেটে দাও। তারপর থ্যালিস্ট্রিস, সে হচ্ছে বেলিন্ডার একটা ফ্রেন্ড। সে অনেক বেশি রাগান্বিত হয়ে যায় যখন বেলিন্ডা আসলে চুলটা কেটে ফেলে, উম, এই ব্যারন। আম্ব্রিয়াল, সে হচ্ছে একটা নোম। নোম কি, ওই যে মাটির আত্মা, সে হচ্ছে ওই যে কেভ অফ স্প্লিন, মানে ওই আত্মার যে জায়গা, একদম পাতালপুরীতে, যে ওই দেবীর কাছে, স্প্লিনের দেবীর কাছে যায় এবং দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে দুই পোটলা। এক পোটলাতে নিয়ে আসে হচ্ছে রাগ, আরেক পোটলায় নিয়ে আসে হচ্ছে আপনার হতাশা, দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে। তো মাইনর ক্যারেক্টার্স আছে আরো। স্যার প্লাম, সে হচ্ছে ফ্রেন্ড, বেলিন্ডার ফ্রেন্ড। তো এরপর হচ্ছে শক, এই ক্যারেক্টারটাকে মনে রাখবেন, যদিও মাইনর বাট খুব গুরুত্বপূর্ণ। সে হচ্ছে বেলিন্ডার হচ্ছে ল্যাপডগ, মানে পোষা কুকুর, তার নাম কি, শক। এটা মনে রাখেন, এটা ব্রিফ হিসেবে আসে, হ্যাঁ, এই জন্য এমসিকিউ হিসেবে আসবে, খুব সম্ভাবনা আছে। দ্য কুইন অফ স্প্লিন, সে হচ্ছে রুলার অফ কেভ অফ স্প্লিন, মানে সে হচ্ছে ওই পাতালপুরীর একটা দেবী। উম, তো এই যে ম্যাজিক্যাল এই বিষয়গুলো সে নিয়ন্ত্রণ করে আম্বিয়ালদের। তো এই ছিল হচ্ছে ক্যারেক্টার্স। এখন আমরা মূল সামারিতে যাব। এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে সবকিছু? রেশমা আক্তার, দ্য রেপ অফ দ্য লক, এ পর্যন্ত যা পড়াইলাম ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। জি স্যার আচ্ছা, ক্লিয়ার। ঠিক আছে। আমরা একটু শর্টে এর সামারিটা দেখে ফেলবো, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আসলে তেমন কিছু না, খুব ইজি জিনিস, বাট মানে অযথাই অ্যারিস্টোক্রেটিক ল্যাঙ্গুয়েজ দিয়ে, মানে ভুং ভাং দিয়ে লেখছে, এবং সেইভাবে সামারিটা লেখা আছে, হ্যাঁ, ফুটে ফুটে লেখা আছে, টেনশনে কিছু নাই। তো দেখেন কি বলতেছে শুরুতেই। শুরুতেই হচ্ছে আপনার ওই মানে উৎসর্গপত্র দেওয়া আছে, একটা উৎসর্গপত্রে একটা লাইন দেওয়া আছে যে এই আসলে এই কবিতাটা কার নামে উৎসর্গ করা হচ্ছে। তো আলেকজান্ডার পোপ তার যে বন্ধু জন ক্যারিল, তাকে উৎসর্গ করে এই কবিতাটা সে লিখছে, এবং কার উদ্দেশ্যে লিখছে, ওই যে অ্যারাবেলা ফার্মস, তাকে কেন্দ্র করে লিখছে, হ্যাঁ। তো সে এটা তুলে ধরে যে আসলে আহ, এখানে কি করা হচ্ছে, অ্যারাবেলা ফার্মস এর এটা তুলে ধরা হচ্ছে। পাশাপাশি অ্যারাবেলা ফার্মস এর কাছ থেকেও সে মূলত মানে তাকে বলে, যখন এই জিনিসটা সে ছোট করে মানে প্রকাশ করে বা লেখার পরে কি হয়, এটা ভাইরাল হয়ে যায়, তো পরবর্তীতে সে যে এক্সটেন্ডেড ভার্সন যেটা, ওইটা পাবলিশ করে তার পারমিশন নিয়ে, অ্যারাবেলা ফার্মসের পারমিশন নিয়ে। তো সে অ্যারাবেলা ফার্মসকে বোঝায় যে আসলে দেখেন, দেখো যে তোমার চুল হয়তো ফিরবে না, তুমি হয়তো চুল ফিরে পাবে না, বাট
তোমার সৌন্দর্য, তোমার যে চুল, এটা স্থায়ী না। এগুলো সবই কি টেম্পোরারি। একদিন তুমি মারা যাবে সময়ের পরিক্রমায়, তোমার মানে সবকিছু ধুলোয় পরিণত হবে। চুল থেকে শুরু করে তোমার এই চেহারা, মানে অ্যারাবেলা অনেক সুন্দরী ছিল, হ্যাঁ। তো এই জন্য সেভাবেই বলছে, তাকে লজিক্যালি উপস্থাপন করছে তার কাছে, তো তোমার চেহারা সবকিছুই ধুলোয় পরিণত হবে। তো আমার এই কবিতাটা তোমাকে আজীবন বাঁচায় রাখবে। তো যখন এরাবেলা দেখলো যে না, ঠিক আছে, কথা তো লজিক্যাল, তো শুরুর দিকে এটা নিয়ে সে অনেক বেশি বিরক্ত ছিল যে আমাকে এভাবে ছোট করা হচ্ছে, কিন্তু পরবর্তীতে সে বুঝতে পারে যে না, আসলে এটা পিছনে মহত্ব আছে। এবং পরবর্তীতে আমি কি আজীবন মানে আমি মানুষের মধ্যে বসবাস করবো। এখন এখন তাই হচ্ছে। তার সামান্য চুল কাটা হয়েছিল, কিন্তু ওটা দিয়ে আলেকজান্ডার পপ লিখছেন জন্য কি তিনি এখনো জীবিত। তো এই হচ্ছে বিষয়, হ্যাঁ। তো এর পরবর্তী জায়গাটা পাবলিশড হয়, এবং চিঠির শেষে এভাবেই অ্যারাবেলাকে তিনি আশ্বস্ত করে মূলত কবিতাটা মানে শুরু করেন। মানে ওই চিঠিটা শেষ করেন, তারপর কবিতাটা শুরু করেন। তো কি হয়, ক্যান্টো ওয়ানে বেলিন্ডার ঘুম এবং ঘুম ভাঙা এবং সাজগোজ। তো বিষয়টা এমন ভাবে হচ্ছিল যে শুরুতেই মানে বেলিন্ডা কি হয় যে ঘুমাচ্ছিল সে বিছানায়, হ্যাঁ। তো তিনি বিছানায় ঘুমাচ্ছিলেন, কিন্তু ৮-১০টা মেয়ের মতো তিনি ঘুমাচ্ছিলেন না। তো তার ঘুমটা এমন যে তিনি তখন বাজে বেলা ১২টা, তিনি এখনো ঘুম থেকে ওঠেন নাই, হ্যাঁ। জানালা ভেদ করে হালকা যখন মৃদু সূর্য জেগে আসছে, তিনি বিছানাতেই আছেন, তিনি এখন বিছানাতেই আছেন। কিন্তু তার এখনো সকালই হয় নাই, বেলা ১২টা অলরেডি বেজে গেছে। তো এরপরে কি হয়, তার যে ল্যাপডগ সে এখানে আসে, তার মুখটুক চাটে, যে মনে করে যে আমার ইয়েতে জায়গায় পাই নাই। তারপরে হচ্ছে সে ওখানেই মানে প্রথম সাপোজ, সরি এখানে আরেকটা বিষয় আছে। তো ঘুম থেকে জাগা পাওয়ার পরেই সে আবার ঘুমায় দেয়, মানে বিষয়টা এমন না যে তো আমরা এরকম ইয়ে করি, ঘুমাই আবার জায়গা পাই আবার ঘুমায় দেয়, আবার জায়গা পায়, তখন একটা স্বপ্ন তাকে আসে। এই এরিয়েল তাকে স্বপ্ন দেখায় যে আসলে এই যে বলে শিল্পদের বা আসলে ইয়েদের, স্পিরিট অফ এয়ারদের আসলে কাজ কি, সেই স্বপ্নটা দেখায় যে মেয়েদেরকে আমরা রক্ষা করি। হুম, তো ভার্জিন মেয়ে বা যারা পবিত্রতা রক্ষা করে চলে, এভাবে সে বলে। তাদের কাজগুলো সে বলে, শিল্প সব আর পরিচয় দেয়। পাশাপাশি এই বিষয়েও তাকে ইয়ে করায়, মানে আপনার সচেতন করায় যে আজকে তোমার সাথে হয়তো খারাপ কিছু ঘটতে চলেছে, তুমি সাবধানে থাকো। হুম, তো যাই হোক, সে যখন ঘুম থেকে ওঠে, তার পোশাকগুলো শখ, এই নামটা বারবার বলতেছি, নামটা মনে রাখেন, এটা কিন্তু ব্রিফ হিসেবে ন্যাশনালে বারবার আসে, এই জন্য এমসিকিউ হিসেবে আসতে পারে। তো শখ, সে মুখ চাটে, মনে করে যে আমার মালকিন এখন ইয়ে হয়নি। তো সে কি করে, যে ঘন্টা বাজায় বিছানা থেকে, এখন সে উঠে নাই। তো তার যে ইয়েটা আসে, আপনার হচ্ছে যে ওই যে কাজের লোক বেটি, সে আসে, এসে পরবর্তীতে ঘুম থেকে উঠে এখন তাকে সাজাইতে বসছে এবং প্রসাধনী সামগ্রী সব কিছু নিয়ে বসছে। এই যে প্রসাধনী সামগ্রী, এটাকে তুলনা করা হয়েছে ট্রয়ের যুদ্ধের সাথে। কিভাবে, আসলে ট্রয়ের যুদ্ধে অনেক সাজসজ্জা নিয়ে যোদ্ধারা যুদ্ধ করতে নামছিল, হ্যাঁ। তো এখানে কি করতেছে, অনেক জিনিসপত্র নিয়ে কি করতেছে, বেলিনটা সাজতে বসছে। আজকে সে কিসে যাবে, নৌকা ভ্রমণে যাবে, হ্যাম্পটন কোর্টে যাবে। তারপরে তো এই যে অবস্থা, অর্থাৎ প্রাসাদে যাবে, এইসব অবস্থা, মানে এই জন্য সে কি বসতেছে, সাজতে বসতেছে। তো তার সাথে সাজতে বসা প্রসাধনী নিয়ে, এটাকে কিসের সাথে তুলনা করা হচ্ছে, যে বীরদের যুদ্ধের প্রস্তুতি হিসেবে তুলনা করা হচ্ছে, ট্রোজান যুদ্ধের সাথে তুলনা করা হচ্ছে, এভাবে তুলনা করা হচ্ছে। এই জন্য আসলে অ্যারিস্টোক্রেটিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, তাছাড়া তো সম্ভব না এইভাবে তুলনা দেখানো। তো যাই হোক, বেটি তাকে সাজায় দেয় এই জায়গাতে। তবে এখানে এরিয়েলরা সাহায্য করে। তবে এরিয়েলরা দেখা যাচ্ছে কেউ তার চুল ধরে, কেউ তার চুলে, কেউ তার পেটিকোট ধরে, তারপর হচ্ছে কানে দুলে, মানে ইয়ে করে, মানে এক কথায় নানানভাবে সাহায্য করে এরিয়েল। এরিয়েল সহ আরো যে স্প্লিন এয়ার গুলো ছিল, স্পিরিট অফ এয়ার, তারা সাহায্য করে। তো কিন্তু এখানে কি হয়, এই যে ইয়েটা আপনার হচ্ছে যে আহ, এই যে
ইয়ে এখানে সে ঘুম থেকে ওঠার পরে পরবর্তীতে সে পায়, একটা চিঠি পায়। তো চিঠি, এগুলো সবকিছুর পরে একটা চিঠি পায় বিছানায়, এটা হচ্ছে বিলেট বক্স বলা হয়, প্রেমপত্র। তো বেলিন্ডা ছিল অনেক সুন্দরী, তার চেহারা অনেক ভালো, অনেক মাধুর্যপূর্ণ, লাস্যময়ী, লাবণ্যময়ী, যাক বলে সৌন্দর্যের আধার, এমন একটা অবস্থা। কিন্তু সে কাউকেই পাত্তা দিত না। কিন্তু ছেলেদের তাকে নিয়ে যে আগ্রহ, এটা সে খুব মজা নিত। হ্যাঁ, এই প্রেমপত্র পেয়ে সে এরিয়েলের যে সতর্ক বার্তা যে আজকে তোমার সাথে খারাপ কিছু হইতে পারে, এটা সে ভুলে যায়, এটা তার আর খেয়াল থাকে না। তো এই জিনিসটা, ওই যে চিঠিটা ফেলে সে পরবর্তীতে বের হয়ে যায় নৌকা ভ্রমণে। হ্যাঁ, তো ২ নম্বর ক্যান্টোতে দেখানো হয়েছে নৌকা ভ্রমণ। তো বেলিন্ডা যাচ্ছে নৌকা ভ্রমণে, নৌকায় যাচ্ছে। তো তার নৌকার ভ্রমণটাকে রানী ক্লিওপেট্রার যে নৌকা ভ্রমণ, তার এটা তুলনা করা হয়েছে। মানে এখানে প্রচুর অ্যালুশন পাবেন। তো রানী ক্লিওপেট্রা কে ছিল, যে মিশরের রানী ছিল, সে অনেক বেশি জাঁকজমকপূর্ণ ছিল। সে যখন বাড়াইতো, তার সৈন্য সংখ্যা এত পরিমাণে থাকতো, মানে প্রচুর, এবং সে অনেক সেজিয়ে গুজিয়ে লাস্যময় অবস্থা নিয়ে বের হতো। তো ওইভাবেই তুলনা করা হয়েছে। বিলিনটা তার থেকে কোনো অংশে কম না। ইভেন বলা হয়েছে রানী ক্লিওপেট্রা হয়তো লজ্জা পেয়ে যায় তো বিলিন্ডার এইরকম রূপ দেখে, এই অবস্থা দেখে। তো তাকে আবার সূর্যের প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলনা করা হয়েছে বিলিন্ডার চেহারা। এমন ভাবে তাকে মানে তুলনা করা হয়েছে। তো যাই হোক, এখানেই তার যে চুল, সোনালী চুল ছিল, ঝকঝক করতেছিল। হ্যাঁ, তো তার চেহারা সবকিছু, সে যে নৌকায় ছিল, যুবকেরা তার দিকে খালি তাকাচ্ছিল, সবাই তার নজর করার চেষ্টা করতেছিল। তো ব্যারনও এখানে ছিল, ব্যারন যে কিনা তার চুল কাটে। তো ব্যারনও আসলে তার দিকে তাকায়। তো এখানে একটা উপমা আসে, সেটা হচ্ছে কিউপিডের তো উপমা, যেটা বলা হয় যে কিউপিড হয়তো এর চুলি, বেলেন্ডার চুল ব্যবহার করেই হয়তো মানুষের হৃদয় তীর মারত। কিউপিডকে আপনার হচ্ছে গ্রিক মিথোলজি অনুযায়ী তাকে ইরোসও বলা হয়, রোমান মিথোলজিতে, সরি, গ্রিক মিথোলজিতে ইরোস বলা হয়, রোমান মিথোলজিতে কিউপিড বলা হয়। হ্যাঁ, সে হচ্ছে ভালোবাসার দেবতা, গড অফ লাভ। তার ডানা আছে। হ্যাঁ, মানে আপনার হচ্ছে, আচ্ছা কিউপিডকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। কিউপিড ইন গ্রিক মিথোলজি, মানে সে হচ্ছে ডানাওয়ালা দেবতা। হ্যাঁ, সে অ্যাফ্রোডাইট। এই যে, আচ্ছা একটু ভালো চেহারা, এই যে এমনই, এরকমই ডানাওয়ালা, মানে শিশু সুলভ, এই যে এরকম শিশু সুলভ হচ্ছে তার চেহারা। হ্যাঁ, এই দেবতা। তো এ হচ্ছে কিউপিড। তো সে হচ্ছে কি করতো, লাভ অ্যারো ছুটতো। আপনারা মাস্টার্সে যারা পড়তেছেন দেখতে পাবেন যে ট্রয়লাসের হৃদয়ে কে তীর মারে, কিউপিড তীর মারে কার হয়ে, কার প্রতি, যাতে আকৃষ্ট হয়, ক্রিসাইডের প্রতি যেন আকৃষ্ট হয়। তো সেই কিউপিড হচ্ছে এই কিউপিড। হ্যাঁ, তো সে হচ্ছে অ্যাফ্রোডাইটের আবার ছেলে, সে হচ্ছে গডেস অফ লাভ কিন্তু, অ্যান্ড বিউটি, গডেস অফ বিউটি অ্যান্ড লাভ। তো যাই হোক, এই কিউপিডও হয়তো এই চুল ব্যবহার করে ছেলেদের মনে হয়তো বন্দি করে ফেলে বা তীর মারে, এমনটাই বর্ণনা করা হচ্ছে। তো যাই হোক, কিন্তু ব্যারন মানে অলরেডি শুরু করে দিয়েছে তার পরিকল্পনা, যে একটা ব্যবস্থা করাই লাগবে। হ্যাঁ, যে আমি যেভাবেই হোক কি করবো, তার চুলটা আমি কেটে নিব, মানে এরকম একটা পরিকল্পনা আসতেছে। তো এরিয়েল কি করে, সৈন্য সমাবেশ করে। যে নৌকা যখন সামনের দিকে আগাচ্ছে, এরিয়েল বুঝতে পারে যে আসলে কিছু খারাপ কিছু একটা ঘটতে যাচ্ছে। সে সকল সৈন্যদের ডাকে, বাতাসের যত স্পিড আছে। তো তারা ছিল কি সৈন্য, মানে নৌকার মাস্তুলের সামনে। আর এই সাধারণ মানুষরা তো তাদেরকে দেখতে পায় না, সাধারণ মানুষ কি কেউই তাদেরকে দেখতে পায় না। তো সবাই মনে করে যে ফির, অর্থাৎ সাধারণ বাতাস তাদের গায়ে বয়ে যাচ্ছে, কিন্তু ওখানে ছিল হচ্ছে এই এরিয়েল। সে মূলত বেলিন্ডাকে রক্ষা করতো, সেলফ, তার হচ্ছে সিল্ক গার্ডিয়ান। তো সে সৈন্য সমাবেশ করে তাদের সবার, যে আজকে খারাপ কিছু একটা ঘটতে যাচ্ছে, আমি সেই সংকেত পাচ্ছি, কিন্তু দেবতারা এটা প্রকাশ করে নাই। তো আমাদেরকে সচেতন থাকা লাগবে। হ্যাঁ, বেলিন্ডার সাথে কি হইতে পারে, খারাপ কিছু যে কোনো সময় ঘটে যাইতে পারে, কিছু যদি ঘটে তাহলে তো ওদের খবর আছে। এইভাবেই সে সবাইকে সাবধান করে এবং এক একজনকে এক এক দায়িত্ব দেয়। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জেফিরেত্তা, তাকে বেলিন্ডার হাতের পাখা, মানে হাতের পাখা রক্ষা করবে, হাতে যে পাখা ছিল সেটা। বিলান্তে সে কানের যে হীরার দুল ছিল, হীরের দুল, জাস্ট কতটা ফ্যাশনেবল সোসাইটি দেখেন, এই জন্য সে রক্ষা করবে। মোমেন্টিলা, সে বেলিন্ডার ঘড়ি দায়িত্ব নেয়। ক্রিসপিসা, এটা হচ্ছে মূল দায়িত্ব নেয়, সে হচ্ছে বেলিন্ডার এই যে চুলের যে লক, এটা দায়িত্ব নেয়। আর এরিয়েল নিজে নেয় হচ্ছে তার কুকুর শখকে
দেখার দায়িত্ব নেয়। তো এইভাবে দায়িত্ব বন্টন করে দেয় এরিয়েল। প্রত্যেকটা আপনার হচ্ছে যে বাতাসে যত স্পিরিট ছিল সবার মধ্যে দায়িত্বটা ভাগ করে দেয়। অন্যান্য যেসব সিল্প ছিল, তো সিল্প কিন্তু হচ্ছে আপনার হচ্ছে কি, এটা হচ্ছে এদের কাজ হচ্ছে বাতাসে, হ্যাঁ, বাতাসের আত্মা। তো শিল্পের মধ্যে থেকে যারা প্রত্যেকে কিন্তু শিল্পেরা, নোম না, কিন্তু নোম বা সালামান্ডার এরা কিন্তু না, ওরা কিন্তু ওদের কাজ কিন্তু আলাদা। তো একটা নোমকে আমরা পাবো যার নাম হচ্ছে আম্ব্রিয়েল, হ্যাঁ, কিন্তু নোমের ক্যাটাগরিতে এরা না, এরা হচ্ছে শিল্প ক্যাটাগরিতে। আর নোমরা হচ্ছে মাটির আত্মা, আর এরা হচ্ছে বাতাসের আত্মা। হ্যাঁ, তো এই বাতাসের আত্মার এগুলো হচ্ছে প্রত্যেকের নাম: জেফিরেত্তা, বেলান্তে, মোমেন্তিলা, পিসপিসা, এরিয়েল। তো এগুলো কি, এরা হচ্ছে এই আত্মা। হ্যাঁ, এরা হচ্ছে আপনার শিল্প। হ্যাঁ, তো এরপরে কি হয়, আপনার হচ্ছে যে যে দুর্গের কাছাকাছি তারা চলে আসে এবং এট লাস্ট তারা দুর্গে মোটামুটি প্রবেশ করে। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে অবস্থা। এরপরে হচ্ছে তাসের খেলা এবং চুল কাটা, এবং সবাইকে সাবধান করে দেয় যে খবরদার, মানে এই যে রক্ষা করার জন্য। তারপরে তারা প্রাসাদে চলে আসে। তো এরপরে কি হয়, হ্যাম্পটন কোর্ট যে প্রাসাদ ছিল, তো এই প্রাসাদে তারা প্রবেশ করে। তো এখানে অনেক অ্যালুশন আছে, আমি এত বলতে যাচ্ছি না, দরকার নাই। তো বিষয়টা হচ্ছে এমন, মানে এটাকে এখানে রানী অ্যানকে একটু স্যাক্রিফাইস করা হয়, যে রানী অ্যান কি করতো, ওই তার বিচার কার্য যেই সিংহাসনে বসে করতো সেখানেই বসে থেকে আবার চা খাইতো। অর্থাৎ সে একই সাথে একই জায়গায় বসে শাসন কার্য পরিচালনা করতো এবং হচ্ছে মানে একটু রিফ্রেশ হইতো বা মজা নিত। এখানে বিচারকরাও এমনই করতো, যে তারা যাদের ফাঁসি দেওয়া হবে, অর্থাৎ এই যে কোর্টে, এই কোর্টে এরকমই কাজ করা হইতো ইচ্ছা মতো, যে যার মতো করতো, যে বিচারক যারা যাতে ওদের জুরি বোর্ড কি রাতে ডিনারটা খুব দ্রুত করতে পারে, এই জন্য দ্রুত ওই ফাঁসি ডেথ ওয়ারেন্ট দিয়ে চলে যেত, অনেকটা অবস্থা। তো এইভাবেই তাদেরকে স্যাটার করা হয়। তো যাই হোক, এখানে তারা আসে এবং এখানে এসে কি হয়, তাদের যে একটা তাসের যে খেলা, এই খেলাটা শুরু হয়। হ্যাঁ, তো দেখেন ওই এখানে মেয়েরাও কিন্তু তাস খেলতো। হ্যাঁ, সেই মেসেজটা কিন্তু পাওয়া যাচ্ছে, ছেলেদের সাথে মেয়েরাও তাস খেলতো। বর্তমানে মেয়েরা আসলে কোনো কিছুতেই পিছায় নাই, বাংলাদেশের মেয়েরাও অনেক অ্যাডভান্স। আসলে আমি নিজেই আসলে তাস খেলাটা বুঝি না, মানে আগ্রহও নাই আসলে, যার কারণে বুঝি না। আসলে কঠিন কিছু না। তো এই যে গেম অফ অম্প্রি বা তাস যে খেলাটা, সেটা তারা খেলতে শুরু করে। হ্যাঁ, তো এই খেলার শুরুতে কি হয়, বেলিন্ডা প্রাথমিক বিজয় পায়। মানে সরি, প্রথমে হয় আপনার হচ্ছে যে বেলিন্ডাই, হ্যাঁ, জিততে থাকে। তো পরবর্তীতে কি হয়, আপনার ব্যারন পাল্টা চালায় এবং সেও জিতে যায়, কিছু সময়ের জন্য জিতে থাকে, এবং অ্যাট লাস্ট বেলিন্ডাই একদম লাস্টে সে কি করে জিতে যায়, এবং তার যে মানে জয়ের যে আনন্দ, এতে মনে হচ্ছিল যে সে অনেক বড় কিছু করে ফেলছে। মানে তাস খেলে এত যে চিৎকার চেঁচামেচি শুরু করছে, আশপাশের বিল্ডিং, হ্যাম্পটন কোর্টের দেয়াল, বন খাল সবকিছু মনে হচ্ছে তার কণ্ঠস্বর ভেসে গেছে। মানে এই যে ঠুকো বিষয় নেই, ছোটখাটো বিষয় নেই, সেটা জাস্ট খেলাই জিতেছে বেলিন্ডার, তাস খেলা, কিন্তু মনে হচ্ছে যে সে যুদ্ধ জয় করে ফেলছে। হ্যাঁ, এইরকম এইরকম অ্যারিস্টোক্রেটিক এবং ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে লেখার ক্ষেত্রে। তো এরপরে কি হয়, তো খেলার পরে তারা কি হয়, কফি খাইতে শুরু করে, এবং এবং এই কি করে, কফির যে দানাগুলো, এগুলো গুঁড়ো করা হয় এবং এগুলো তারা আস্তে আস্তে খাইতে শুরু করে। তো যাক, এইখানে কি করা হয়, কবি তখন ওই যে ব্যারন মানে সতর্ক করেন কি, যে স্কাইলার কথা মনে করিয়ে দেন, যে খবরদার তুমি স্কাইলার মতো কি করবে না, তুমি হচ্ছে ইয়ের চুল কাটবে না। মানে কবি এখন ব্যারনকে সতর্ক করতেছে। স্কাইলাকে স্কাইলাকে পড়তে গেলে আমাদেরকে আবার গ্রিক মিথোলজিতে যাওয়া লাগবে। হ্যাঁ, তো স্কাইলার বাবার নাম ছিল আমি ভুলে গেছি, খেয়াল নেই গ্রিক মিথোলজি অনুযায়ী। তো যাই হোক, কাহিনীটা বলি তাহলে মনে থাকবে আপনাদের। তো স্কাইলার বাবা একটা রাজ্যের রাজা ছিল। হ্যাঁ, কিন্তু অন্য একটা রাজ্য, আহ, তো মাইনাস সম্ভবত এই রাজার নাম ছিল। তো সে আক্রমণ চালায় এই রাজ্যে, কিন্তু কোনোভাবেই জিততে পারতেছিল না। কেন? কারণ স্কাইলার বাবা এই রাজার মাথায় আপনার হচ্ছে যে জাদুকরি লক ছিল, চুল ছিল। তো এর কারণে কোনোভাবে জিততে পারতেছিল না। তো কেউ যদি এই লকটাকে কাটে তবেই জিতা সম্ভব। তো কি হয়, যেই রাজা আক্রমণ করতে আসছিল সে অনেক প্রতাপ নিয়ে আক্রমণ করে, বাট কোনোভাবে জিততে পারে না। তো অ্যাট লাস্ট কি হয়,
স্কাইলা উপর থেকে ওই রাজাকে দেখে, নিচে যে রাজা দেখে তার প্রেমে সে পড়ে যায়। হুম তো তার প্রেমে পড়ে যায় এবং এখন কি করা লাগবে, তাহলে প্রেমিককে তো জিতাইতে হবে, ঠিক মিডিয়ার মতো। মিডিয়া নিজের ভাইকে কেটে টুকরো টুকরো করে, বাবার সাথে আপনার হচ্ছে কি করে, বাবাকে প্রতারিত করে করে নিজের প্রেমিক, হ্যাঁ, আপনার হচ্ছে যে আহ, তার নাম কি ছিল ভুলে গেছি, তো তাকে সাহায্য করে ওই গোল্ডেন ফ্লিস নেওয়ার জন্য। আর স্কাইলাও এখানে তাই করে, ওই রাজাকে মানে ওই রাজা, যে রাজা নিচে আছে, হ্যাঁ, তার জন্য কি করে নিজের তার বাবা যখন রাতের বেলা শুয়েছিল তার বাবার লকটা কেটে দেয়। এতে করে তার বাবা পরাজিত হয় এবং মাইনাসের যে রাজা সে মূলত জয়ী হয়। কিন্তু এই রাজাও বিরক্ত, সে ভাবে যে একটা মেয়ে তার নিজের বাবার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, সে কিভাবে আমার সাথে আমার আমার সাথে সে আমার প্রতি বিশ্বস্ত হবে। এই জন্য সে আর তাকে নেয় না, স্কাইলাকে নেয় না। তো এটা দেখার পরে স্কাইলা অনেক বেশি দুঃখ ভারাক্রান্ত হয়ে যায়। তো ওই রাজা যখন যাইতে লাগে নৌকায় করে, যখন ফিরতে থাকে, তখন তো যাত্রাপথে নৌকায় ব্যবহৃত হইতো। তো নৌকায় করে যখন ফিরতেছিল তখন নৌকার হালটা স্কাইলা টেনে ধরে। মানে তখন কি হয়, একটা ঈগল এসে স্কাইলাকে আক্রমণ করে। তো ঈগলটা হচ্ছে তার বাবা। তার বাবা মারা যাওয়ার পরে দেবতারা তার বাবাকে ঈগল বানায় দিছে এবং এসে বারবার স্কাইলাকে আক্রমণ করতে থাকে। এবং স্কাইলা কে পরবর্তীতে দেবতারা আপনার হচ্ছে ছোট একটা পাখি বানায় দেয়। হুম, তো এই যে ঈগলরা ছোট ছোট পাখিকে যে ধারায় বা তাদেরকে ধাওয়া করে ধরে বা আক্রমণ করে তাদেরকে যে খেয়ে ফেলে, এর এই যে বিষয়টা, এটা আসছে মূলত এখান থেকে, স্কাইলার কাহিনী থেকে। হ্যাঁ, তো এখানে কই ব্যারনকে সতর্ক করতেছে যে খবরদার স্কাইলার মতো কাজ তুমি যেন কইরো না। হ্যাঁ, তো এরকম সতর্ক করতেছে, বাট সে তো রেডি, ব্যারন রেডি, এই কাজটা সে করবেই। তো কি হয়, ক্ল্যারিসা সে সে কি করে, ইয়ের দিকে ব্যারনের দিকে একটা কাছি আগায় দেয়। তো কাছি আগায় দেয় এবং ব্যারন এটা হাতে রাখে। তো সিলপ্রা মানে বারবার তখন বুঝতে পারে যে বেলিন্ডাকে এরা কি করতেছে, যে এরা চুল কাটবে, এমন কিছু করবে, কারণ হাতে তো কি আছে, কাঁচি আছে আপনার ব্যারনের। তখন সিলভরা বারবার ডানা ঝাপটায়, তার চুলগুলো উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এক আবার অনেকেই তার যে কানের দুল এটা টান দেয়। তো যাক, এতে করে বেলিন্ডা মানে বারবার পেছনে তাকায়। মোটামুটি এভাবে ৩ বার চলে। ৩ বার, ৩ বার হচ্ছে আপনার এভাবেই তারা ইয়েকে রক্ষা করে, বেলিন্ডাকে রক্ষা করে। তবে অ্যাট লাস্ট এরিয়েল বুঝতে পারে যে ইয়ের মনের মধ্যে ঢুকে, যে তার চিন্তা ভাবনায় মানে বেলিন্ডার চিন্তা ভাবনায় আসতে হচ্ছে পুরুষটা। মানে এই বেলিন্ডা ছিল অনেকটা কামুক টাইপের, মানে পুরুষদের প্রতি মানে ইয়ে মানে ভালোবাসা সে প্রদর্শন করত। তো এতে করে কি হয়ে গেছিল, সে পবিত্রতা তার আর রক্ষা করে নাই। তো এই জিনিসটা বুঝতে পারে, সে আসলে কুমারিত্ব ভান করলেও বা দেখা যাচ্ছে সে পবিত্রতা ভান করলেও সে আসলে তার মনটা অপবিত্র। হুম, বা এই জিনিসটা এরিয়েল বুঝতে পারে, তখন বুঝতে পারে যে না, আসলে আর রক্ষা করার আর কোনো চান্স নেই, সুযোগ নেই। তো তবুও তার চেষ্টা করে, বাট অ্যাট লাস্ট ব্যারন কি করে, চুলটা নিয়ে, সরি কেঁচিটা নিয়ে তার চুলের লকে আপনার হচ্ছে যে কি বসায়, একটা ইয়ে বসায়, আহ, হচ্ছে কাঠ বসায় এবং একটা ইয়ে করে, একটা ওই আহ, আপনার হচ্ছে যে ইয়ে এরিয়েলের মতোই একটা একটা হচ্ছে স্পিরিট ওই চুলের মধ্যেই ঢুকে পড়ে। এতে করে কি হয়, সেও কেটে যায়, তবে সে হচ্ছে স্পিরিট অফ এয়ার, যার কারণে সে বেঁচে যায়, আবার জোড়া লেগে যায়। তো এই তো চুল কাটা শেষ। এখন বিলিন্ডা এত জোরে হাউমাউ চিৎকার শুরু করে দিল, আশপাশের দেয়াল, বিল্ডিং সব মনে হচ্ছে একদম ফেটে যাচ্ছে, এমন একটা অবস্থা। মানে বজ্র পড়লে যে শব্দ হয় তার থেকে জোরে শব্দ। আর এই চিৎকারকে আপনার হচ্ছে যে ট্রয়ের নারীদের চিৎকারের সাথে তুলনা করা হয়েছে। ট্রয়ের পতনের ফলে নারীরা যে পরিমাণ চিৎকার করছিল ওর থেকেও বেশি মানে চিৎকারের তুলনা করা হয়েছে, যে এই হচ্ছে অবস্থা, এতটা চিৎকার চেঁচামেচি শুরু হয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, এরপরে হচ্ছে ক্যান্টো 4। এখানে কি দেখা যাচ্ছে, বেলিন্দার কান্নাকাটি, রাগ ও কান্নাকাটি। তো এখানে বেলিন্ডা চুল, এখন তো সে অনেক বেশি রাগান্বিত। চুল কাটার পরে তার রাগ একদম অনেক বেশি হয়ে গেছে। তো এখন কি করা, এখন তো কিছু করার নাই। তো এখন যেহেতু রাগটা কোথা থেকে আসে, নোমদের কাছ থেকে। হ্যাঁ, তো একটা নোম স্পিরিট, সে কি করে, স্পিরিটদের একটা ক্যাটাগরি যার নাম আমব্রিয়েল, সে চলে যায় কেভ অফ স্প্লিনের দিকে। সেখানে কি আছে, ওখানকার কেভ অফ স্প্লিনের হচ্ছে রানী আছে। তো সেখান থেকে সে কি করে,
ওখানে গিয়ে বেলিন্ডার জন্য 2টা ব্যাগ, হ্যাঁ, আপনার হচ্ছে জিনিসপত্র নিয়ে আসে। এক ব্যাগে থাকে হচ্ছে রাগ, আরেক ব্যাগে থাকে হচ্ছে আপনার হচ্ছে শোক, হুম, হতাশা, দুঃখ, এগুলো নিয়ে আসে। তো যাই হোক এগুলো নিয়ে আসে। প্রথম ব্যাগ রাগ বেলিন্ডার উপরে ছেড়ে দেয়। বেলিন্ডা অনেক মানে রেগে যায়, তখন বলে যে আমার চুলের গোছা ফিরায় দাও। তখন তার বান্ধবী থেলিস্ট্রিস, সেও বলে যে তুমি এটা কি করছো, তার চুলটা ফিরিয়ে দাও। তো যাই হোক সে এটা ফেরায় না। হুম, তো তো যাই হোক থ্যালিস্ট্রিস পরবর্তীতে বেলিন্ডাকে একটু উস্কায়, সেই উস্কায়, যে বলে যে তুমি কেন এত ইয়ে করতেছো, তোমার সৌন্দর্য কি চিরস্থায়ী নাকি, তোমার তো এটা ইয়ে তো হবেই। তো এতে করে বেলিন্ডা অনেক রাগান্বিত হয়ে যায়। এবং মানে পরবর্তীতে যাই হোক ওই যখন ব্যারোনা এটা আবার দেয় না, চুলটা যখন আপনার হচ্ছে যে ব্যাগ দেয় না, এতে করে তার তখন শোক করবে, এই জন্য পরবর্তীতে শোকের যে শিশিটা যেটা নিয়ে এসেছিল ওইটা আম্ব্রিয়েল আবার বেলিন্ডার মাথায় ঢেলে দেয়। হুম, মানে দিয়ে এতে করে বেলিন্ডা এখন শোক করতে থাকে যে আমার চুল শেষ, আমার চুল শেষ, ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবেই যাই হোক বেলিন্ডা করুণ করুণ যে বিলাপ, এটার মধ্যে দিয়ে এই প্যারাটা মোটামুটি শেষ হয়। তো ক্যান্টো 5-এ কি দেখানো হয়েছে, আলেকজান্ডার পোপ এখানে দেখাইছে যে এই যে ব্যারন, ব্যারন এখন মনে হচ্ছে সে যে ট্রোজান কোনো বীর, সে মানে সে কি করছে, যে যুদ্ধে জয়লাভ করছে, হ্যাঁ, তার লক্ষ্য থেকে সে লক্ষ্যটা পূরণ করছে। তো সে যেটা হাসিল করছে এটার আনন্দ সে পাচ্ছে, এবং এটা আজীবন সে নিজের কাছে রাখবে। এই লক সে কোনো সময় আর ফেরত দেবে না। কিন্তু বেলিন্ডাও না, শেরবান্দা বেলিন্ডা বলে আমাকে লক আমাকে ফেরত দাও, ব্যারোনা এটা দেবে না। তো এতে নিয়ে তাদের মধ্যে একটা মানে গন্ডগোল, ভেজাল একটা অবস্থা। তো এটা করার জন্য এখন কি করা, এখন তো এটা তো ইয়ে করতে হবে। তো এখন কি হলো, দেবতারা এই লকটা পূজন করলেন, হ্যাঁ। তা আকাশের তো জোব অর্থাৎ জুপিটার বা আমরা জিউস বলতে পারি, তো তিনি মেপে দেখলেন যে পুরুষদের বুদ্ধি আর বেলিন্ডার চুল দুইটা দুই পাল্লায় রাখলেন। তো দেখা গেল পুরুষদের বুদ্ধির যে পাল্লাটা এটা উপরের দিকে উঠে গেল, আর বেলিন্ডার যে চুলের যে পাল্লা এটা নিচের দিকে নেমে গেল। অর্থাৎ বেলিন্ডার এখন জেতার সময় হয়ে গেছে, বেলিন্ডা কি হবে, জিতে যাবে, তার চুলটা হয়তো সে ফেরত পাবে এমনটাই বোঝা যাচ্ছে। তো বেলিন্ডা যাই হোক ব্যারনের উপর ঝাঁপিয়ে পড়ে। ব্যারনও লড়াই করে, কারণ সে তবে সে ওইভাবে প্রতিহত করে না, কারণ সে তো বেলিন্ডার হাতে মরতে চায়। এত সুন্দর একটা মহিলা, সে তার হাতে যদি মরেই যায় তাহলে জীবন অন্তত তার সার্থক হবে। তো যাই হোক সে ওই ইয়ে করে, আপনার বেলিন্ডা একটু মানে ওই হাতাহাতির পর্যায়ে তার আঙ্গুলের মধ্যে কি করে হচ্ছে নস্যি কোয়ালিটি, তামাক কোয়ালিটি কিছু নেয় এবং ছুঁড়ে মারে হচ্ছে আপনার ইয়ের দিকে, ব্যারনের দিকে। এবং এই জিনিসটাকে সাহায্য করে হচ্ছে নোমসরা। তো অর্থাৎ মাটির যে ইয়েরা, ওরা কি করে এই জিনিসটা, ওরা তো দুঃখ কষ্টের কাজ করে। তো ওরা ওই ব্যারনের নাকের মুখে দিয়ে এটা ঢুকায় দেয়, এবং এতে করে কি হয়, ওই ব্যারনের চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। তো যাই হোক এরপরে কি হয়, তো বেলিন্ডা যাই হোক ওইটা মানে কি যে বারবার বলে যে বেলিন্ডা ব্যারনকে যে আমার যে লকটা, এটা আমাকে ফিরিয়ে দাও, কিন্তু কোনোভাবেই দিচ্ছিল না, কোনোভাবেই সে দেয় না। তো বিষয়টা হচ্ছে এটা এখানে শেক্সপিয়রের একটা এলুশন আসছে, সেটা হচ্ছে ওই যে ডেসডিমোনা যখন রুমাল রুমাল হারানোর পরে যেভাবে অথেলো গর্জে উঠছিল, ইয়ে দিয়েছিল, ধমক দিয়েছিল, ঠিক সেভাবেই ডেসডিমোনা বারবার গর্জে উঠতেছিল ব্যারনের প্রতি, যা আমার লকটা আমাকে দাও। কিন্তু কি হয়ে যায় এই জায়গাতেই, হঠাৎ করে ওই লকটা গায়েব হয়ে যায় মাটি থেকে, মানে ব্যারনের পাশেই ছিল কিন্তু গায়েব হয়ে যায়। এটা কোথায় চলে যায়, এটা চলে যায় হচ্ছে চাঁদের দেশে। হুম, তো এখন পোপ বলে যে আসলে পৃথিবীর মানুষ এটা মানে যা কিছু হারায় সবকিছু এটা চলে যায়। তো এটা বেলিন্ডার যে লকটা চুলটা এটা কোথায় চলে গেছে, চাঁদের দেশে। তো পোপ এটা বলতেছে যে হয়তো উম, এটা আস্তে আস্তে এখন কি হচ্ছে, এখন হয়তো চাঁদের দিকে, সরি মানে আকাশে ধাবিত হচ্ছে, হয়তো নতুন কোনো নক্ষত্র কি করবে এটা, মানে এই লকটা দিয়ে নতুন কোনো নক্ষত্র ঈশ্বরেরা আকাশে তৈরি করবে, হ্যাঁ। তো এটা কিসের সাথে তুলনা করা হয়েছে, এটা তুলনা করা হয়েছে হচ্ছে কি, যে এই যে রামুলাসকে স্বর্গে তুলে নেওয়া যেভাবে হয়েছিল সেভাবেই। তো রোমের প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে রামুলাস, তার সাথে কি ঘটছিল, তো বিষয়টা হচ্ছে আমার যে রামুলাস
এবং তার ভাই, তারা দুইজন মানুষ ছিল। তো তারা নতুন একটা নগরী তৈরি করার সিদ্ধান্ত নেয়, হ্যাঁ, যে আমরা নতুন একটা নগরী গড়ে তুলবো। তো এই অনুযায়ী কাজ শুরু করে। তো এক পর্যায়ে নগরীর এখন শাসক হবে কি, এই নিয়ে গন্ডগোল শুরু হয়ে যায়। তো রামুলাস তার ভাইকে হত্যা করেন। হ্যাঁ, তো হত্যা করার পরে তো সে শাসক হয়, কিন্তু ঝড়ের মধ্যে, এক প্রচন্ড ঝড়, ঝড়ের মধ্যে সে দাঁড়িয়েছিল এবং এট লাস্ট সে গায়েব হয়ে যায়। আর মানুষ মনে করে যে আসলে সে হয়তো স্বর্গে চলে গেছে। হ্যাঁ, তো ঠিক তেমনি এভাবেই এখন মনে করা হচ্ছে যে বেলিন্ডার যে চুল, তা চুল আকাশে চলে গেছে, নক্ষত্র হয়ে গেছে, এটা মনে করা হচ্ছে। তো রামুলাসের নাম অনুযায়ী কিন্তু রোম এই নামটা আসছে। মনে রাখেন রোম নাম কোথা থেকে আসছে। রোম নাম আসছে কিন্তু রামুলাস নাম থেকে। হ্যাঁ, ইতালির কিন্তু শহর, বিখ্যাত শহর রোম। আচ্ছা, আবার এটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? আকাশের তারাটা যে মিশরের রানী রেনিসিসের চুলের লকের, এটা আকাশে তুলে নিয়েছে। আসলে মিশরের রানী রেনেসিস, তার যে চুলের লক, রেনেসিসের মতোই, তো তাকেও কি করা হয়েছিল, আপনার হচ্ছে আকাশে তুলে নেওয়া হয়েছিল। হ্যাঁ, তো এই তার মতোই মনে করা হচ্ছে যে এখন হয়তো এই বেলিন্ডার যে চুল, এটাও কোথায় চলে গেছে, হয়তো আকাশেই চলে গেছে। তো এটা দেখে এখন কি করবে, এখন নতুন যেহেতু একটা নক্ষত্র আকাশে তৈরি হয়েছে, আলেকজান্ডার পোপ বলে যে হয়তো এই জন প্যাট্রিজ ওই সময়ের একজন বিখ্যাত হচ্ছে জ্যোতির্বিদ আর কি, যারা হচ্ছে গ্রহ নক্ষত্র দেখে মানুষের ভবিষ্যৎবাণী করে। সে হয়তো বলবে যে ফ্রান্সের রাজা চতুর্দশ লুই, হুম, এর হয়তো এই নতুন নক্ষত্র দেখে বলবে যে চতুর্দশ লুইয়ের হয়তো বা ষোড়শ লুইয়ের হয়তো পতন। এটা দেখেই হয়তো এই মানে নক্ষত্র দেখে বলবে যে তার হয়তো কি পতন হতে চলেছে, পতন হইতে চলেছে, বা সে হয়তো তার সাম্রাজ্য হারাতে চলেছে, এরকম কথা হয়তো বলবে। তবে বিষয়টা হচ্ছে এমন, অ্যাট লাস্ট পোপ বেলিন্ডাকে সান্ত্বনা দিয়ে বলে যে হে বেলিন্ডা, তুমি চিন্তা করো না, তুমি দুঃখ করো না, তুমি যা হারাইছো, তোমার যে চুল, এই হারানোর দুঃখটা তুমি ভুলে যাও। হুম, তোমার চুল আসলে বয়সের পরিক্রমায় কি হয়ে যাইতো, তুমি বৃদ্ধ হয়ে যাইতা, তোমার চুলও, তুমি মারা যাইতা, তোমার দেহ চুল সবই মাটির সাথে মিশে যাইতো। হুম, তো কিন্তু এটা এখন চিরকাল আকাশের একটা নক্ষত্র হয়ে গেছে, চিরকাল এটা জ্বলজ্বল করবে। হ্যাঁ, যতদিন মানুষ পৃথিবীতে এই কবিতাটা পড়বে, ততদিন পর্যন্ত এই মানে তোমার লক সম্পর্কে জানবে, আর তোমার লক এবং তুমি উভয়ই কি থাকবে, জীবিত, অমর হয়ে থাকবে। আর এইভাবেই মূলত সান্ত্বনা দিয়ে এই কবিতাটা শেষ হয়ে যায়। তো এই হচ্ছে বিষয়। আমি প্রচুর অ্যালুশন ছেড়ে দিছি, আসলে এত অ্যালুশন মানে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যেত, যার কারণে তো করা হয় নাই। আপনারা পড়ে নিয়েন, এগুলোতে অনেকটা যথেষ্ট ব্যাখ্যা করে লেখা আছে, কনসেপশন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো ক্লিয়ার সবকিছু? রেশমা, রেশমা আক্তার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আপনাদের আসলে এই ক্লাসটা মিস গিয়েছিল গত মাসের রুটিন থেকে, ওই জন্য এটা এই মাসে শুরুতে আগে দিয়ে দিয়েছি। আপনাদের এই মাসে ইনশাল্লাহ রুটিন অনুযায়ী ক্লাস এবং পরীক্ষাগুলো হবে, সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আর এই যে সিম্বলস, থিমস, এগুলো একবার করে জাস্ট রিডিং করে নেবেন, এগুলো আহামরি কোনো কিছু না, একবার করে রিডিং করলে ইনশাল্লাহ কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম।